8টা কি 9টা। চারিদিক খুটখুটে অন্ধকার, কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে জীর্ণ এক মাটির ঘর। সেই বাড়ির দাওয়ার সামনে নিথর হয়ে শুয়ে আছে রহিম মিয়ার লাশ। সাদা কাপড়ে ঢাকা শরীরটার পাশে টিমটিমে একখানা লণ্ঠন। এই বুঝি বাতাসের ঝাপটায় সেটাও নিভে যাবে। এই কে আছো? কাটিয়ারা ছাউনির নিচে নিয়ে যাও, লাশ ভিজে যাবে যে। 2 গ্রামের মাঝখানে ওই বড় সরকারি কবরস্থানটার পাহারাদার ছিলেন রহিম মিয়া। তার নিয়ম ছিল সারা রাত কবর পাহারা দেওয়া আর ভোরবেলায় বাড়ি ফেরা। কিন্তু গতরাতে তিনি ফিরলেন একটু আগে ভাগে, প্রায় মধ্যরাতে। ক্লান্ত শরীরে এসে সেই যে ঘুমোলেন, উঠলেন একদম দুপুরে। বেশ তৃপ্তি করে দুপুরের খাবার খেলেন রহিম মিয়া, আর খাওয়ার কিছুক্ষণ পরেই পাড়ি জমালেন না ফেরার দেশে। তাই দুপুর থেকেই রহিম মিয়ার বাড়ির উঠোনে ভিড় জমেছে গ্রামের মানুষের। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো এই মুষলধারে বৃষ্টি। আর বলবেন না ইমাম সাহেব, ছেলেগুলো একটাও কাজের না। এই দেখুন না, দরকারের সময় কি সব গোলমাল পাকিয়ে ফেলেছে। বৃষ্টির কারণে লাশের গোসল করানো যায়নি, জানাজার প্রস্তুতিও নেওয়া সম্ভব হচ্ছে না। সবাই অপেক্ষা করছে কখন আকাশ শান্ত হবে আর লাশটার গতি হবে। শীতকালে এইরকম বৃষ্টি বহু বছর দেখিনি। আজ কেন যে এত বৃষ্টি হচ্ছে? আল্লাহ কি আমাদের ওপর নারাজ হলেন? উপরওয়ালার মর্জি বোঝা দেয়। রহিম মিয়া মানুষটা বড় ভালো ছিল, কেন যে এমন হচ্ছে আল্লাহই ভালো জানেন। বৃষ্টিটা কখন যে থামবে? মাতব্বরের দুশ্চিন্তার মাঝেই রাত 8:15 নাগাদ জাদুমন্ত্রের মতো কমে গেল বৃষ্টি। মাতব্বর সাহেব মুহূর্তের জন্য আর দেরি করলেন না। চোখের পলকেই সবাইকে দ্রুত নির্দেশ দিয়ে লাশের শেষ কাজ শুরু করালেন। 4 জন হৃষ্টপুষ্ট যুবক কাঁধে তুলে নিল রহিম মিয়ার খাটিয়া। গন্তব্য সেই সরকারি কবরস্থান, যেখানে আগে তিনি যেতেন পাহারাদার হিসেবে, আর আজ তিনি হতে যাচ্ছেন সেই জায়গারই স্থায়ী বাসিন্দা। ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে বহু কষ্টে কবর খোঁড়া হয়েছে। রহিম মিয়ার লাশ কবরে দাফন করা হলো। দাফন শেষ হতেই মাটির নিচে চিরতরে চলে গেলেন রহিম মিয়া। তার কবরের সামনে দাঁড়িয়ে রইলেন ইমাম সাহেব, মাতব্বর মশাই আর গ্রামের অন্যরা। সবাই দোয়া দরুদ পড়ে চলে আসুন, একসাথে ফিরে যাই, রাত অনেক হয়েছে। ইমাম সাহেব একটু অপেক্ষা করুন, করিমকে কাজটি বুঝিয়ে দিয়ে যাই। সে আসলে আজ থেকে কবরস্থান পাহারা দেবে। সবাই যখন বাড়ির পথ ধরবে তখন মাতব্বর সাহেব করিমকে কাছে ডাকলেন। রহিম মিয়ার ইন্তেকালের পর করিম সেই কবরস্থানের নতুন পাহারাদার নিযুক্ত হয়েছেন। আজ রাত থেকেই তার ডিউটি শুরু। করিম, নতুন কবর ভালো মতো খেয়াল রাখবি, বুঝলি? আর ভয় ডয় পাস না। জি মাতব্বর মশাই, এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। তবে বৃষ্টিতে মাটির যে অবস্থা, রহিম চাচার কবরে পানি ঢুকবে না তো আবার? অবস্থা বুঝে ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখো বাবা, আয়াতুল কুরসি পড়ে নিও, সব ভয় কেটে যাবে। একে একে বিদায় নিল জানাজায় আসা গ্রামের মানুষজন। এখন গোরস্থানে রয়েছে কেবল রহিম
আর অগণিত মৃত মানুষের কবর। গোরস্থানের এক টিনের চালার নিচে লণ্ঠন জ্বালিয়ে বসে আছে করিম। না, পরের মাসে মাইনেটা পেয়েও আরো ভারী চাদর কিনতে হবে, নইলে এই ফাঁকা গোরস্থানে শীত মানবে না। রহিম মিয়ার কবরটা করিমের বসার জায়গা থেকে তেমন দূরে নয়। লণ্ঠনের আলোয় দিব্যি দেখা যাচ্ছে কাঁচা মাটির ডিবিটা। করিমের হঠাৎ করে রহিম মিয়ার কথা মনে পড়ে গেল। কিভাবে তিনি লাঠি ঠুকে ঠুকে এই গোরস্থানটা পাহারা দিতেন। আজ তিনি নিজেই সেই মাটির নিচে শুয়ে আছেন। হঠাৎ দূরের কোনো গাছে কর্কশ স্বরে ডেকে উঠল একটা পেঁচা। করিম দেখল রহিম মিয়া কবরের কাছেই যেন দাঁড়িয়ে আছে। আর একটু পরে আবার মিলিয়ে গেল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজের মনের ভয় কাটাতে দোয়া পড়তে শুরু করলো করিম। এর আগেও কবরে পাহারা দিয়েছে সে, কিন্তু কেন যেন এই প্রথম অনুভব করলো কবরস্থানের রাত দিনের চেয়ে অনেকটা আলাদা। রাতটা কোনো মতে পার হলে বাঁচি, লণ্ঠনের তেলও কমে আসছে। আল্লাহ জানে ভোর হতে আর কত দেরি। দীর্ঘ রাত শেষে ভোরের সামান্য আলো ফুটতে শুরু করেছে পূর্ব আকাশে। বৃষ্টি থেমে গিয়ে চারিদিক এখন শীতের কুয়াশা। দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যায় না। সারা রাত এক ফোঁটাও ঘুম না হওয়ায় ক্লান্তিতে নুয়ে পড়তে চাইছে করিমের শরীর। তবে রাত যেহেতু শেষের পথে, তাই আর একবার পুরো গোরস্থান চক্কর দিতে বেরোল সে। না, আর বসে থাকা যায় না। রহিম চাচার কবরটা আরেকবার দেখে আসি। কুয়াশার জন্য তো চালার নিচ থেকে দেখতেই পাচ্ছি না। রহিম মিয়ার কবরের কাছাকাছি আসতেই করিমের পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রাতে যে মানুষটাকে তারা নিজের হাতে দাফন করেছে, সেই রহিম মিয়ার লাশ পড়ে আছে কবরের বাইরে। কবরের মাটি এলোমেলো। ইয়া আল্লাহ, লাশ কবরের বাইরে কেন? কে 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 করলো এমন কাজ? কখন করলো? আমি তো পুরোটা সময় গোরস্থানেই ছিলাম। কে করলো এটা? বিস্ময় আর আতঙ্কের চূড়ান্ত সীমায় পৌঁছে করিমার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। পাগলের মতো উল্টো দিকে দৌড়াতে শুরু করলো সে। গ্রামের মাতব্বরকে খবরটা দ্রুত জানাতে হবে। কবর থেকে লাশ একাই উঠে পড়েছে। এটা বললে কেউ বিশ্বাস করবে কিনা তা করিম জানে না, কিন্তু কবরের বাইরে লাশ আসা যে মোটেও ভালো কথা নয়, সেটা তার আর বুঝতে বাকি নেই। শীতের সকালে কোনো মতে টলতে টলতে মাতব্বর সাহেবের বাড়ির উঠোনে এসে হাজির হলো করিম। কি রে করিম, কি হয়েছে তোর? এমন হন্তদন্ত হয়ে এলি যে? রহিম চাচার লাশ কবর থেকে উঠে এসেছে। কি বলছিস সব? লাশ আবার কবর থেকে উঠে আসবে কি করে? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই মাত্র আমি দেখে এলাম লাশ কবরের বাইরে পড়ে আছে, অথচ আমি সারাটা সময় গোরস্থানেই ছিলাম। মাতব্বর সাহেব গম্ভীর মুখে করিমের সব কথা শোনার পর সন্দেহ দানা বাঁধল তার মনে। নতুন পাহারাদার হিসেবে ভয় পেয়ে ভুল কিছু দেখা অসম্ভব নয়, তবে করিম যেহেতু আনাড়ি ছেলে নয়, তাই কিছুটা বিশ্বাস রেখে শেষমেশ মাতব্বর সাহেব সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে একবার দেখতে হবে। গ্রামবাসী গৌরস্থানে পৌঁছাতে পৌঁছাতেই সকালের কুয়াশা কিছুটা কেটে গিয়েছে।
রহিম মিয়ার কবরের কাছে সবাই জড়ো হতেই করিমের কথা সত্য প্রমাণিত হলো। কবরের ঠিক পাশেই কাদামাটির ওপর পড়ে আছে রহিম মিয়ার লাশ। ইমাম সাহেব, এমন ঘটনা কিভাবে ঘটতে পারে বলুন তো? কেউ হয়তো লাশ চুরির জন্য কবর থেকে তুলেছে। অল্প সময়ে চোখের আড়ালে যে লাশ তুলতে পেরেছে, তার তো লাশটা নিয়ে পালাবাড়ি কথা। আমার কাছে কিন্তু মনে হচ্ছে না চুরির জন্য কেউ লাশ তুলেছে। কিভাবে কি হলো আমিও বুঝতে পারছি না, কিন্তু মন বলছে এটা আসলে অন্য কোনো ব্যাপার। ইমাম সাহেবের নির্দেশে নতুন করে আর কবর খোঁড়া হলো না, বরং পুরনো কবরেই লাশ আবার দাফন করা হলো। মাতব্বর সাহেব এবার করিমকে ডেকে কড়া নির্দেশ দিলেন, আজ গোরস্থানে করিমকে একা রাখা হবে না। তার সাথে আরো 2 জন পাহারার ব্যবস্থা হলো। করিম, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না। আজ তোর সাথে রফিক আর সুমনকেও দিয়ে যাচ্ছে। 3 জনে মিলে পাহারা দিবি। আর হ্যাঁ, কোনো কিছু জানানোর হলে আমারে বা ইমাম সাহেবরে জানাবি। নয়তো গ্রামের মা বোনেরা জানলে ভয় পাবে, বুঝলি? ঠিক আছে মাতব্বর সাহেব, যেটা ভালো মনে করেন। গভীর রাতে কবরস্থানের পরিবেশ আজ আরো বেশি থমথমে। বৃষ্টি নেই। 3 জনই রহিম মিয়ার কবর থেকে একটু দূরে আগুন জ্বালিয়ে বসেছে আজ। হঠাৎ রফিক আর সুমন লক্ষ্য করল তাদের পাশে থাকা করিম কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে, চোখের পলক পড়ছে না। কিরে রহিম, হঠাৎ চুপ হয়ে গেলি যে? কি হলো তোর? আবার ভয় ডয় পেলি নাকি রে? আরে আমরা আসি তো। কোনো রকম সাড়া না দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো করিম। রফিক ও জাফফারকে অবাক করে দিয়ে সোজা রহিম মিয়ার কবরের দিকে হাঁটা শুরু করলো সে। এ কি, এখন আবার কোথায় যাচ্ছিস? বুঝলি রফিক, হঠাৎ আমার কেমন যেন মাথা ঘুরছে। আরে আরে আমারও তো একই অবস্থা রে। এই মাথা ঘুরছি কেন? কথা বলতে না বলতেই হঠাৎ কি যে হলো, দুজনেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। ওদিকে একটা কোদাল নিয়ে কবরের মাটি খুঁড়তে শুরু করেছে করিম। দেখতে দেখতেই কবরের মাটি সরিয়ে ফেলল সে। ঠিক এমন সময় গোরস্থানে এলেন মাতব্বর মতিন সাহেব। নিজেই একবার তদারকির জন্য এসেছেন তিনি, কিন্তু এসে যা দেখলেন তাতে চোখ কপালে উঠল তার। কেননা তার সামনে রফিক ও জব্বার নিস্তেজ হয়ে পড়ে আছে, আর রহিম মিয়ার কবর খুঁড়ছে করিম। ওই করিম, এসব কি করছিস তুই? কবর খুঁজছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? আর রফিক আর জব্বারের কি হয়েছে? মাতব্বর সাহেব কোনো জবাবই পেলেন না, বরং দেখলেন রহিম মিয়ার লাশটা এক টানে কবরের উপর তুলে এনেছে করিম। আর লাশটা মাটির উপরে রাখার সাথে সাথেই করিমের শরীরটা তুলে উঠল এবং জ্ঞান হারিয়ে কবরের পাশেই লুটিয়ে পড়ল সে। পরদিন সকালবেলা বিচার বসেছে গ্রামের বড় গাছতলায়। মাঝখানের বড় গাছটার সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে করিমকে। গ্রামের মানুষজন ভিড় করেছে তার চারপাশে। সবার চোখে মুখে কৌতূহল। এতক্ষণে জ্ঞান ফিরল তোর? এবার ভালোই ভালোই বল, রহিম মিয়ার লাশ কেন কবর থেকে তুলেছিস তুই? আমি লাশ তুলেছি? আমি আবার কখন লাশ তুললাম?
দেখ করিম, আমি নিজের চোখে দেখেছি তুই কবর থেকে লাশ খুঁড়ে তুলেছিস। আর রফিক আর জব্বারের সাথে কি করেছিলি তুই? কেন ওরা অজ্ঞান হয়ে পড়েছিল? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি কেন লাশ তুলবো? কে কাজ করছে সেটা জানার জন্যই তো পাহারায় বসেছিলাম তিনজন। তাছাড়া আমার শুধু এতটুকু মনে যে আমি ওদের সঙ্গে বসেছিলাম, আর কিছুই মনে নেই আমার। আমি সত্যি বলছি, আর আমার কিচ্ছু মনে নেই। মাতব্বর সাহেব করিমের কথা বিশ্বাস করতে চাইলেন, কিন্তু নিজের চোখে ওসব দেখার পর আর কোনো সন্দেহের সুযোগ নেই। একই সাথে রফিক ও জব্বার সাক্ষী দিল যে তারাও নিজের চোখে করিমকে রহিম মিয়ার কবরের দিকে যেতে দেখেছে। মাতব্বর সাহেব, বিষয়টা কেমন গোলমেলে মনে হচ্ছে। এক কাজ করা যায় না, আজ রাতে গোরস্থানে আমরা সবাই মিলে না হয় পাহারা দিয়ে দেখি। আপনার কি মত? কথাটা মন্দ বলেনি। রহিমের কথা শুনে মনে হচ্ছে ও নিজে কিছুই জানছে না ও কি করছে। কোনো সুরাহা না পেয়ে গ্রামের মুরব্বীরা বুঝলেন দিনের আলোয় এর সমাধান হবে না। নানা আলাপ আলোচনার পর তাই সিদ্ধান্ত হলো যে আজ রাতেই কবরস্থানের ফয়সলা হবে। মাতব্বর আর ইমাম সাহেবের সাথে গ্রামের একজন সাহসী মানুষ সেখানে উপস্থিত থাকবে। রহিম মিয়ার কবরটাকে আবার দাফন করে গভীর রাতে সবাই গোল হয়ে বসেছে আগুনের পাশে। সেই সাথে ধরে আনা হয়েছে করিমকেও। আজ কি ঘটবে তা আগে দেখার জন্য এবার করিমকে বেঁধে রাখা হয়নি। রফিক, জব্বার, করিমের দিকে ভালো মতো খেয়াল রাখিস। ও হয়তো আবার কবরের দিকে ছুটে যাবে, তখন ওরে ধরে রাখবি। ধরে রাখতে পারবো কিনা সে বলতে পারছি না মাতব্বর সাহেব, কারণ যে মানুষ একলা একটা ভারী লাশ এক টানে তুলে আনতে পারে, তার গায়ের জোর কি আর কম হবে? তার চেয়েও বড় চিন্তা হলো গত রাতের মতো যদি সবাই মাথা ঘুরে পড়ে যায়। আমি যতটুকু সাধ্য ব্যবস্থা করেছি। যদি বিষয়টা অশরীরী হয়ে থাকে তাহলে অন্তত আমাদের মধ্যে কেউ জ্ঞান হারাবে না। আলোচনার মাঝখানে হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করলো করিম। ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল সে, যেন কেউ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলেছে। বিষয়টা দেখে উপস্থিত সবাই হতভম্ব হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কাউকে। কেননা আবার একটু পরই জেগে উঠে দাঁড়ালো করিম। আর সে যখন কথা বলা শুরু করলো তখন শিউরে উঠল সকলে। সেই কণ্ঠস্বর মোটেও করিমের নয়, সেটা হুবহু মৃত রহিম মিয়ার গলার স্বর। আমি শান্তিতে নেই, তোমরা আমাকে ভুল জায়গায় দাপন করেছো। অসহ্য যন্ত্রণা, কোথাও থাকতে পারছি না আমি। রহিম মিয়া, তুমি? ইয়ে তো রহিম মিয়ার গলা। তোমার নাম কি? তুমি করিমের শরীরে কি করছো? আমি রহিম। তোমাদের কত করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ বুঝতে পারছে না, তাই বাধ্য হয়ে করিমের শরীরে ভর করেছি। এই কথা শুনে অবাক হয়ে গেল উপস্থিত সকল মানুষজন। রহিমের আত্মা করিমের শরীরের মাধ্যমে কথা চালিয়ে যাচ্ছে, আর তার সাথে যোগাযোগ করছেন ইমাম সাহেব। মাতব্বর সাহেব বাধা দিলেন না তাকে, কারণ সত্যটা জানা দরকার। খুলে বলো রহিম মিয়া, কি হয়েছে তোমার? কেন এসব ঘটনা ঘটছে? যে কবরের পাশে আমাকে দাফন করা হয়েছে ওটা একটা মেয়ের কবর, আর সেই মেয়েটা বিষ খেয়ে মরেছিল।
অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করেছিল সে। তাই দুনিয়ার প্রতি তার অনেক অনেক ঘৃণা। আমাকেও শান্তিতে থাকতে দিচ্ছে না সে। আহ, আহ। রহিমের কথায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে রহস্যের জট। রহিমিয়া, ওই মেয়ের সাথে কি তোমার মৃত্যুর কোনো সম্পর্ক আছে? বয়স হলেও তো তুমি দিব্যি সবল ছিলে। আমি মৃত্যুর আগে ওকে দেখেছিলাম, সেই ভয়ে আমার প্রাণ গিয়েছিল। এখনো আমাকে থাকতে দিচ্ছে না, কিছুতেই থাকতে দিচ্ছে না। কি দেখেছিলে তুমি? কি করেছিল সে মেয়েটা? আমার যেদিন মৃত্যু হয় তার আগে রাতে মেয়েটাকে কবর দেওয়া হয়েছিল। সেদিন রাতে পাহারা দেওয়ার সময় দেখি সেই মেয়েটা কাফনের কাপড় পরা অবস্থায় কবর থেকে উঠে এসেছে। এরপর আরেকটা কবরের লাশ তুলে এনে সেটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমাকে দেখেই মেয়েটা বলে উঠল, সব মানুষ খারাপ, সবাই খারাপ, শুধু কষ্ট দেয় কষ্ট, সব কটার মাংস ছিঁড়ে খাবো। এরপর তুমি বাড়ি ফিরে গেলে? ভয় পেয়ে বাড়ি ফিরে গেলাম, তবে সেখানেও মেয়েটার আত্মা আমাকে তাড়া করে ফিরলো। ঘুম থেকে উঠে ধাতস্থ হয়ে খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমার বুড়ো হৃৎপিণ্ড হয়তো সইতে পারেনি। বুকে ব্যথা উঠে ওখানে মরলাম আমি। এখন কবরেও শান্তি পাচ্ছি না। আহ, আহ। রহিম মিয়া, এখন এসবের সমাধান কি? আমার লাশটা ওই মেয়ের কবরের পাশে নয়, বরং দূরে নতুন কবর খুঁড়ে দাফন করলে তবে আমি শান্তি পাবো, শান্তি। মাতব্বর সাহেব আর দেরি করলেন না। তৎক্ষণাৎ নতুন কবর খোঁড়ার নির্দেশ দিলেন তিনি। রহিমের আত্মার নির্দেশ মেনে দ্রুত হাতে মেয়েটির কবরে